Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. শুধু একবার কল্পনা করুন একটা বিশাল পাখা কেবল ঘুরছে আর তার জন্য একটা গোটা শহর আলোয় ঝলমল করছে। এটা কিভাবে সম্ভব? আজকের এই সফরে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। ঠিক আছে, তাহলে চলে আসুন এই দারুণ প্রযুক্তির পেছনের গল্পটা শোনা যাক। আমরা দেখব কিভাবে সাধারণ বাতাস আমাদের বাড়িঘর আলোকিত করার শক্তি হয়ে ওঠে। তো প্রথম প্রশ্ন হল, বাতাসের মধ্যে এই শক্তিটা আসলে লুকিয়ে থাকে কোথায়? এই জাদুর পেছনে রয়েছে ফিজিক্সের একটা খুব বেসিক প্রিন্সিপাল। খুব সহজভাবে বললে বাতাস মানে কি? গতিশীল বায়ু মানে মুভিং এয়ার। আর যে কোনো জিনিস যখন মুভ করে তার মধ্যে থাকে কাইনেটিক এনার্জি। আমাদের আসল কাজটা হলো এই এনার্জিটাকে শুধু ক্যাপচার করা। এই যে ফর্মুলাটা দেখছেন, এটাই হলো উইন্ড এনার্জির মূল চাবিকাঠি। এখানে পি হচ্ছে পাওয়ার, রো হলো বাতাসের ঘনত্ব, আর এ হলো টারবাইনের ব্লেডগুলো যেটুকু জায়গা জুড়ে ঘুরছে তার ক্ষেত্রফল। কিন্তু আসল হিরো কে জানেন? সে হলো ইউ, মানে বাতাসের গতিবেগ। আর শুধু গতিবেগ নয়, গতিবেগের কিউব। তার মানে কি, বাতাসের গতি যদি একটুও বাড়ে না, পাওয়ার কিন্তু রকেটের গতিতে বাড়বে। ফর্মুলাটা মনে রাখার জন্য একটা মজার লাইন আছে, পাওয়ার ইকুয়ালস টু হাফ রসগোল্লার আকার ওপর 3 বার। দেখুন, পি ইকুয়ালস টু হাফ রো এ ইউ কিউব। এই ফর্মুলার সবচেয়ে জরুরি জিনিস হলো বাতাসের গতিবেগের প্রভাব। ভাবুন তো, যদি বাতাসের গতিবেগ দ্বিগুণ হয়, টারবাইন থেকে পাওয়া পাওয়ার কিন্তু 8 গুণ বেড়ে যাবে, 8 টাইমস। এই কারণেই হালকা বাতাস আর ঝোড়ো হাওয়ার মধ্যে পাওয়ারের এত বিশাল তফাৎ। এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আমরা বাতাসের 100% শক্তিকেই বিদ্যুতে পরিণত করতে পারি? ফিজিক্স বলছে না। একটা নির্দিষ্ট সীমা আছে, যাকে বলে ল্যানচেস্টার-বেটস লিমিট। সেই অনুযায়ী কোনো উইন্ড টারবাইন সর্বোচ্চ 59.3% শক্তি গ্রহণ করতে পারে। আর বাস্তবে সেরা টারবাইনগুলো 35 থেকে 45% এফিসিয়েন্সির মধ্যে কাজ করে। বেশ, আমরা তো শক্তির দিকটা বুঝলাম। এবার চলে আসুন, দেখা যাক যে যন্ত্রটা এই কাজটা করে, মানে উইন্ড টারবাইন, তার ভেতরে আসলে কি থাকে। এই প্রক্রিয়াটা খুব সহজ। প্রথমে বিশাল বিশাল ব্লেডগুলো বাতাসের ধাক্কায় ঘুরতে শুরু করে। এই ঘোরার গতিটা কিন্তু বেশ কম থাকে। সেই কম গতির ঘূর্ণনকে একটা গিয়ারবক্স দিয়ে প্রায় 100 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আর এই প্রচণ্ড গতির রোটেশনই জেনারেটরকে চালিয়ে বিদ্যুৎ তৈরি করে। সাধারণ ঘূর্ণন থেকে বিদ্যুৎ, অসাধারণ ইঞ্জিনিয়ারিং, তাই না? এবার আসা যাক অংশগুলোর কথায়। ব্লেড, রোটর, এগুলো তো বুঝলেন। ন্যাসেল হচ্ছে ওই উপরের ঘরের মতো অংশটা, যার ভেতরে গিয়ারবক্স আর জেনারেটর থাকে। আর একটা মজার অংশ হলো ইয়া সিস্টেম। এর কাজ হলো পুরো ন্যাসেলটাকে ঘুরিয়ে বাতাসের দিকে মুখ করে রাখা, যাতে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়। আর অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতি মাপা হয়। যদিও আমরা সবসময় ওই পাখার মতো ডিজাইনটাই দেখি, উইন্ড টারবাইন কিন্তু শুধু ওই এক রকমের হয় না, মূলত 2 ধরনের হয়। চলে আসুন, তাদের মধ্যে একটা শোডাউন দেখা যাক। প্রথমে আসছে হরাইজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন বা HAWT। এটাই হলো ক্লাসিক ডিজাইন, আমাদের বাড়ির সিলিং ফ্যানের মতো। এর রোটর শ্যাফটটা মাটির সাথে হরাইজন্টাল থাকে। আজকাল 95% টারবাইনই এই ডিজাইনে। এগুলো খুব কার্যকরী, কারণ এরা লিফট ফোর্স ব্যবহার করে, ঠিক যেমন প্লেনের ডানা ব্যবহার করে বাতাসে ভেসে থাকে। আর অন্যদিকে আছে ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন বা VAWT। এবার ভাবুন একটা লাট্টুর কথা, ঠিক তেমনি এর শাফটটা ভার্টিক্যাল থাকে। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? বাতাস যেদিক থেকে আসুক না কেন, এটা ঘুরতে পারে। তাই HAWT এর মতো বারবার মুখ ঘোরানোর দরকার পড়ে না। এই চার্টটা দেখলেই দুজনের মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। HATWT বেশি কার্যকরী, কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য ওপরে উঠতে হয়। অন্যদিকে VATWTর কার্যকারিতা কম হলেও রক্ষণাবেক্ষণ করা সহজ, কারণ জেনারেটরটা নিচে থাকে আর এটা সব দিক থেকে বাতাস নিতে পারে। তাহলে বলুন তো, একটি HATWT আর একটি VATWTর মধ্যে মূল নকশার পার্থক্য কি? ঠিক আছে, টারবাইন তো বানানো হয়ে গেল, কিন্তু এটাকে বসাবো কোথায়?
সঠিক জায়গা বেছে নেওয়াটা উইন্ড এনার্জির জন্য সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা। চলে আসুন এবার আমরা একজন উইন্ড এনার্জি ইঞ্জিনিয়ারের চোখে দেখি কি কি জিনিস মাথায় রেখে একটা জায়গা বেছে নিতে হয়। একজন ইঞ্জিনিয়ারকে অনেক কিছু ভাবতে হয়, যেমন এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে গড় বাতাসের গতি বেশি। শুধু তাই নয়, সেখান থেকে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ পাঠানোর সুবিধা আছে কিনা, এত বড় বড় পার্টস নিয়ে যাবার জন্য ভালো রাস্তা আছে কিনা, আর অবশ্যই পরিবেশের ওপর যাতে কম প্রভাব পড়ে। থিওরির পাশাপাশি একটা বাস্তব উদাহরণ দেখা যাক। তামিলনাড়ুর মুপান্ডাল উইন্ড ফার্ম, এটা ভারতের সবচেয়ে বড় অনশোর উইন্ড ফার্ম। এর ক্ষমতা কত জানেন? 1500 মেগাওয়াট। ভাবতে পারছেন? এটা প্রমাণ করে যে ঠিক জায়গায় বসালে বায়ুশক্তি কতটা বিশাল হতে পারে। তাহলে প্রশ্নটা রইল, ভারতের বৃহত্তম অনশোর উইন্ড ফার্ম কোনটি? ঠিক আছে, বিদ্যুৎ তো তৈরি হলো, কিন্তু সবচেয়ে শেষ আর জরুরি ধাপটা কি? সেটা হলো এই বিদ্যুৎ আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, মানে ন্যাশনাল গ্রিডের সাথে যুক্ত করা। আর এখানেই আসে আসল চ্যালেঞ্জ। সমস্যাগুলো দেখুন, বাতাস তো আর আমাদের কথা শুনে চলে না, তাই বিদ্যুৎ উৎপাদনও অনিয়মিত হয়। এটা গ্রিডের স্থিতিশীলতার জন্য একটা বড় চ্যালেঞ্জ। ভাবুন, গ্রিডটা যেন একটা শান্ত পুকুর, আর এই অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ হলো সেই পুকুরের ঢিল ছোড়ার মতো, যা পুরো সিস্টেমের ভারসাম্য নষ্ট করে দেয়। গ্রিডকে সবসময় একটা নির্দিষ্ট ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি বজায় রাখতে হয়। কিন্তু ইঞ্জিনিয়াররা এই চ্যালেঞ্জগুলোর সমাধানও বের করেছেন। এখন অনেক উন্নত পূর্বাভাস হয়, ব্যাটারিতে শক্তি সঞ্চয় করে রাখা হয়, আর অনেক বড় এলাকা জুড়ে অনেকগুলো উইন্ড ফার্মকে জুড়ে দেওয়া হয়, যাতে এক জায়গার বাতাস থেমে গেলে অন্য জায়গার বাতাস দিয়ে কাজ চলে যায়। এই প্রযুক্তিগুলো ব্যবহার করে এই পরিবর্তনশীলতাকে অনেকটাই সামলানো সম্ভব। তাহলে বলুন তো, বাতাসের পরিবর্তনশীলতা সামলানোর একটি মূল সমাধান কি? আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলে আসুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ঝটপট দেখে নেওয়া যাক। মনে রাখবেন, বায়ুশক্তি হল গতিশক্তির রূপান্তর। সবচেয়ে জরুরি বিষয়, শক্তি বাতাসের গতির কিউবের সাথে বাড়ে। আর HWAT বেশি কার্যকরী হলেও VAWATও কিছু ক্ষেত্রে সুবিধাজনক। সবশেষে, সঠিক জায়গা নির্বাচন আর গ্রিডের সাথে সংযোগই হল আসল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। দেখুন, উইন্ড এনার্জি বোঝা শুধু একটা পরীক্ষার বিষয় নয়, এটা ভারতের স্বচ্ছ শক্তি ভবিষ্যতের অংশ হওয়ার সুযোগ। নবায়নযোগ্য শক্তির এই চ্যালেঞ্জগুলোর সমাধান করাই কিন্তু পরবর্তী প্রজন্মের মহান ইঞ্জিনিয়ারদের পরিচয় তৈরি করবে। তাই এই জ্ঞানকে শুধু বইয়ের পাতায় আটকে না রেখে ভাবুন কিভাবে এটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়া যায়। আজকের জন্য শেষ প্রশ্ন, ভারতের শক্তি নিরাপত্তায় বায়ুশক্তির সবচেয়ে বড় ভূমিকা কী হতে পারে? ভেবে দেখবেন।